আচ্ছা, গতদিন আমরা ডিএফএস শুরু করছিলাম। তো গতদিনে আমরা যেটা দেখার ট্রাই করছিলাম সেটা হচ্ছে ডিএফএস দিয়ে আমরা কিভাবে কোন একটা গ্রাফকে ট্রাভার্স করতে হয় বা সার্চ করতে হয়, যেহেতু এটা সার্চিং অ্যালগরিদম। সো ডিএফএস পদ্ধতিতে আমরা কিভাবে সার্চ করি এবং সার্চ করার সময় আমাদের কি কি ধরনের ডেটা আমাদের সেভ করে রাখতে হবে, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করছিলাম। তো আমরা একটু রিক্যাপ করি আমাদের কি কি ডেটা ছিল। আমাদের অবশ্যই ভিজিটের একটা অ্যারে ছিল, প্রিভিয়াস নামে একটা অ্যারে ছিল, প্রিভিয়াস বলতে প্যারেন্ট যে অ্যারেটা, তারপর ডিসকভারি টাইম, ফিনিশিং টাইম। তো আমাদের আজকের আহ, পরবর্তী অংশের যে টপিকটা সেটা আসলে এই ডিসকভারি টাইম এবং ফিনিশিং টাইম নিয়ে অনেক কথাবার্তা হবে। তো এই ডিসকভারি টাইম এবং ফিনিশিং টাইম আমরা কখন সেভ করতেছিলাম, মনে আছে কারো? জি স্যার, যখন স্যার আমাদের ফুললি এই এক্সপ্লোরার রিকারশন ফাংশনটা রিটার্ন করে, ওই রিটার্ন করার পরে ডিসকভারি টাইম কখন স্টোর করা হচ্ছিল? ডিসকভারি প্রথম তো আমরা রিকারসিভ ফাংশনকে কল করেছি। রিকারসিভ ফাংশন সে আবার নিজেকে কল করতেছিল। যখন সে তাই নিজেকে কল করতে করতে শেষ পর্যায়ে যায়, আবার শেষ থেকে রিটার্ন করা শুরু করছে। তারপর থেকে আমরা এটা সেভ করা শুরু করছি। যে রিটার্ন করে আসছে শুধু তার ফিনিশিং টাইমটা আমরা ই করে রাখছি। আর যখন আমরা রিকারসিভ কল করি ওই সময় আমরা ডিসকভারটাকে সেভ করে রাখছিলাম। রাইট। তো আমরা যখনই কোনো একটা নোড দিয়ে মানে ডিএফএস কে কল করা হয়, তখনই আমরা টাইমটা সেভ করি তার ডিসকভারি টাইম হিসেবে। তারপর হচ্ছে ওই নোডটা তার চাইল্ড গুলাকে কল দেয়, এভাবে ডেপ্থে যাইতে থাকে। যাওয়ার পরে কাজ যদি শেষ হয়ে যায়, তখন হচ্ছে তার ফর লুপের বাইরে যে ছিল, মানে রিকার্সিভ ফাংশনে যে ফর লুপ, এটার বাইরে যে তারপর তার টাইমটা হচ্ছে ফিনিশিং টাইম হিসেবে স্টোর করে রাখে। তো এইটা আমাদের কি কাজে লাগবে আমরা এখন দেখবো। তো আমরা এই সিমুলেশনটা দেখছিলাম কিভাবে হচ্ছে নোড গুলা ডিসকভার্ড হচ্ছে, তার ডিসকভারি টাইম ফিনিশিং টাইম কিভাবে হচ্ছে। এবং আমরা লাস্ট যেটা আলোচনা করছিলাম, জাস্ট এটার কমপ্লেক্সিটি কিরকম হইতে পারে, আর হচ্ছে এইটার বিভিন্ন ধরনের এজ গুলা। তো ট্রি এজ কাকে বলে? ডিএফএস এ আমরা কয় ধরনের এজ কে এনকাউন্টার করছি? কয়টা ছিল? তিনটা স্যার। না, তিনটা না, দুইটা। চারটা ছিল। তিনটা দুইটা কোত্থেকে পাইতেছেন? আমরা যখন ডিএফএস ব্যবহার করছি তখন আমাদের চারটা হচ্ছে ইয়া ছিল, এজ, চার ধরনের এজ ছিল। তার মধ্যে প্রথম এজটা হচ্ছে ট্রি এজ, পরেরটা হচ্ছে ব্যাক এজ, তারপরেরটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড এজ, আর তারপরটা হচ্ছে আমাদের ক্রস এজ। এই চারটা এজ ছিল, চার ধরনের এজ ছিল। এখন বলেন কোনটা আসলে কি এজ? থ্রি এজ কাকে বলে? স্যার, যখন প্রথম আমরা ভার্টেক্সটা ফাইন্ড করি ওটাই হলো ট্রি এজ। মানে যদি এটা হোয়াইট ভার্টেক্সটা থাকে, হোয়াইট থাকে, তাইলে হবে সেটা ট্রি এজ। ভার্টেক্স হোয়াইট থাকলে থ্রি এজ হবে, এটা এটা আসলে মানে মানে ইনিশিয়াল কনসেপ্টটা ঠিক অবস্থায় আছে। হোয়াইট কিন্তু ধরা আপনি হয়। যেভাবে বলা উচিত যে আমি যখন একটা গ্রে নোড থেকে হোয়াইট নোডে যাব, তখন যে এজটা দিয়ে যাব সেটা হচ্ছে ট্রি এজ। ভার্টেক্স হোয়াইট থাকলে ট্রি এজ সেটা বলা যাবে না, ভার্টেক্স তো আর এজ না। তো কোন এজটা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ট্রি এজ, এভাবে বলতে হবে। এরপর হচ্ছে ব্যাক এজ কাকে বলে? চাইল্ড নোট পয়েন্ট করবে চাইল্ড প্যারেন্ট থেকে নোট, আমরা প্যারেন্ট নোডে যাই, ওটা হচ্ছে ব্যাকেজ। গ্রে টু গ্রে হবে এটা। হ্যাঁ, তো আমরা হচ্ছে কোনোভাবে যদি আমরা চাইল্ড থেকে তার প্রিভিয়াস কোনো বংশগত প্যারেন্ট মানে অ্যানসেস্টরের দিকে যাই, তখন হচ্ছে এটা ব্যাক এজ হবে। ফরওয়ার্ড এজ? যখন আমরা প্যারেন্ট থেকে চাইল্ড যাব, ওটা হচ্ছে ফরওয়ার্ড এজ। না, এইভাবে সরাসরি এটা বলা যাবে না যে প্যারেন্ট থেকে আমরা চাইল্ডে যাব। গ্রে নোট থেকে যখন ব্ল্যাক নোটে যাবে। হ্যাঁ, ওইটা ওইটা হইতে পারে একটা মিনিং, ওটা কিন্তু আরো টেকনিক্যাল হয়ে গেল। কিন্তু বোঝার জন্য আসলে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে যখন আমরা কোন একটা ভিজিটেড কমপ্লিটেড কাজ শেষ হয়ে গেছে কোন একটা চাইল্ড নোডের, সেখানে আবার প্যারেন্ট থেকে যাব, তখন এটাকে আমরা বলবো ফরওয়ার্ড এজ।
কোন একটা চাইল্ড নোডের কাজ শেষ হয়ে গেছে, টোটালি শেষ হয়ে গেছে, তো তখনও যদি আবার আমরা ওই চাইল্ড নোডের তার অ্যানসেস্টর থেকে যাওয়ার চেষ্টা করি, তো যে এজটা দিয়ে যাচ্ছি ওইটাকে বলা হবে ফরওয়ার্ড এজ। ক্রস এজ কাকে বলে? দুটো এটা সাবট্রি এর সাব মাঝখানে যে মাঝখানে যে এজটা থাকে। রাইট। সো আমরা একটা ট্রি অলরেডি, মানে একটা সাব ট্রি অলরেডি ভিজিটেড হয়ে গেছে, তো এখন বাইরের থেকে আরেকটা যদি সাব ট্রি ওই ট্রি এর দিকে একটা এজ দিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন ওই এজটাকে আমরা বলবো ক্রস এজ। তো আমাদের এই এজ গুলো নিয়ে বিশদ আলোচনা লাগবে আর কি, যে এজ গুলো আসলে কোনটা কি করে বা আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি। তো এটা নিয়ে আসলে আমাদের আজকের ডিসকাশনটা। সো আমরা ট্রি এজ কিভাবে আমাদের কোডে ফাইন্ড করতেছি সেটা হচ্ছে কোয়েশ্চেন। আমরা ট্রি এজ কে কিভাবে ফাইন্ড করব? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, অনেক কেসে মানে অনেক জায়গাতে ট্রি এজ এবং ব্যাক এজ আসলে খুবই ইম্পর্টেন্ট হিসেবে কাজ করে। মানে বেসিক্যালি ডিএফএস এর দিয়ে আমরা ট্রি এজ এবং ব্যাক এজের কাজটা খুব বেশি পরিমাণে করে থাকি, কিন্তু বেশ অনেক জায়গাতে আমরা আসলে এই ফরওয়ার্ড এবং এজ এবং ক্রস এজের মধ্যে অতটা ডিফারেন্সিয়েট করি না, বা ওইটা আমাদের খুব একটা ইম্পর্টেন্টও না। কিন্তু ট্রি এজ এবং ব্যাক এজটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা আসপেক্ট, বা ইম্পর্টেন্ট হচ্ছে আহ, বিবেচনার বিষয়। তো এটা এখন আমরা দেখি যে আমরা কোডের মধ্যে কিভাবে এইগুলো খুঁজে পাবো। তো আমরা যে কোডটা দেখছিলাম, ওই কোডের মধ্যে আমাদের একটা ইফ কন্ডিশন ছিল, রিকার্সিভ ফাংশনের মধ্যে একটা ইফ কন্ডিশন ছিল, মনে আছে? জি স্যার। যে চাইল্ড নোডের কালার যদি হোয়াইট হয়ে থাকে তাহলে আমরা প্যারেন্ট থেকে চাইল্ডে যাব। জি স্যার। এই যে এখানে আমরা যদি ফর ইচ ভি অ্যাডজেসেন্ট টু ইউ, ইউ নোডের যে সকল চাইল্ড আছে, ইউ নোডের যে সকল চাইল্ড আছে তাদের ওই চাইল্ডগুলোর কালার যদি হোয়াইট হয়ে থাকে, তাহলে আমরা কি ওই নোডটাকে দিয়ে ভিজিট করা শুরু করি, তাই তো? জি তাহলে স্যার। কি এখানে আমরা কি কোন এজটাকে কভার করতেছি? থ্রি এজ, ফরওয়ার্ড এজ, ব্যাক এজ, না ক্রস এজ, কোনটাকে কভার করলাম? এখানে ট্রি এজ। ই এজ কে কভার করছে। ইয়েস। ডেফিনেটলি থ্রি এজ, কারণ আমরা হোয়াইট নোডে যাচ্ছি, যে প্যারেন্ট থেকে আমরা চাইল্ড নোডে যাচ্ছি, যেটা কিনা হোয়াইট, প্যারেন্ট হচ্ছে গ্রে আছে, চাইল্ড নোড এখনো হোয়াইট আছে। তো আমরা এখানে আমরা যে এজটাতে যাচ্ছি সেটা আসলে থ্রি এজ। তো এখানে দেখেন যে আপনারা অনেক সময় বলতে পারেন যে এজ গুলো আমরা কিভাবে সেভ করব। এটা কিন্তু খুবই ইজি। বলেন তো কিভাবে সেভ করবেন এজ গুলা? আপনাকে যদি ধরেন, আপনাকে যদি ল্যাবে বলা হয় যে কোন কোন এজ হচ্ছে থ্রি এজ, কোন কোন এজ ক্রস এজ, ব্যাক এজ, ফরওয়ার্ড এজ, সেটা খুঁজে বের করতে হবে। তো সেটা কিভাবে করা যায়? ট্রি এজটা আগে বলেন, যে এখানে আমরা কিভাবে ট্রি এজ গুলোকে সেভ করব, আইডিয়াটা কি? স্যার এখানে একটা 2D অ্যারে রাখতে পারি। আহ, ওই অ্যারের মধ্যে আমরা প্যারেন্ট আর চাইল্ড দুইটাকে একসাথে রেখে দেব, ইউ আর ভি দুইটাকে রাইট, একসাথে রেখে দেব। রাইট। তো এখানে যেটা করা যায়, একটা অ্যারে রাখা যায়, ধরেন এজ, সরি, ধরেন টিই নামে একটা অ্যারে নিলাম, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, 2D অ্যারে। সো 2D অ্যারে না দিয়ে অ্যারে লিস্টও রাখা যায়, সেটা হতে পারে। তো যেটাই রাখি না কেন, তো আমরা ধরেন প্রথম ইন্ডেক্সটাকে বলবো হচ্ছে, মানে 2D অ্যারেতে তো রো ওয়াইজ থাকে, তাই না? তো আমরা ধরে নিব যে এমন একটা মেকানিজম করলাম যে প্রথম ইন্ডেক্সটাকে আমরা বলবো প্যারেন্টের জন্য, 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে প্যারেন্টের জন্য, 1 নাম্বার ইন্ডেক্স হচ্ছে চাইল্ডের জন্য। তো যখন আমরা এক থেকে, মানে ইউ এর মান মনে করেন 1 আর ভি এর মান মনে করেন 3, তাহলে আমরা এই যে ইফ কন্ডিশনটা চেক করতেছি, এইটার ভিতরেই এই ট্রি এর যে আহ, কোন এজটা আমাদের ট্রি এজ, সেটাকে আমরা একটা ইটারেটর দিব, ধরেন আই। তো আই দিয়ে ইন্ডিকেট করতেছে আমাদের এই রো নাম্বার কত, ঠিক আছে, কত নাম্বার রোতে আমরা আছি। সো আই এর মান হচ্ছে 0 রাখলাম। সো ফার্স্টে যদি 1 থেকে 3-এর একটা এজ থাকে, তাহলে 0 নাম্বার রোতে এই আমরা সেভ করব কত, 0 নাম্বার ইন্ডেক্সে সেভ করব 1, 1 নাম্বার ইন্ডেক্সে সেভ করব 3। তাহলে কি বোঝাচ্ছে?
1 থেকে 3 নাম্বার নোডে একটা ট্রি এজ আছে। হ্যাঁ, একটা 3 আছে। এখন মনে করেন ইউ এর মান হয়ে গেছে হচ্ছে আমাদের 2, আর ভি এর মান হয়ে গেছে মনে করেন আমার ধরেন 9। ঠিক আছে, কথার কথা কোনোভাবে কোনো না কোনো ভাবে আমরা এখানে গেলাম। তো এখন ইটারেটের মান হচ্ছে আমরা প্লাস প্লাস করে দিব। প্লাস প্লাস করে দিলে হচ্ছে আর এর মান এখন হবে হচ্ছে 1। তো 1 নাম্বার রোতে এটা পয়েন্ট করবে। তো তখন আমরা যখন আবার এই ইফ কন্ডিশনটার ভিতরে ঢুকবো তখন সাথে সাথে আমরা 2 হচ্ছে আমাদের প্যারেন্ট। সো 2 কে আমরা আগে সেভ করব, তারপর হচ্ছে প্যারেন্ট 9 সেভ করে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা এজ গুলোর লিস্ট পেয়ে যাচ্ছি, যে কোন কোন এজ গুলো হচ্ছে আমাদের ট্রি এজ। বুঝতে পারছি? জি স্যার। তো এখন এটাকে আমাদের প্রিন্ট করতে হবে কিভাবে? যখন আমাদের এই রিকার্শনের কাজটা শেষ হয়ে যাবে, তারপরে এই অ্যারেটাকে প্রিন্ট করে দিলেই হবে। হ্যাঁ, তো অ্যারেটাকে প্রিন্ট করার জন্য জাস্ট আমাদের সিঙ্গেল লিনিয়ার একটা ফর লুপ লিখতে হবে। ফর লুপের মধ্যে আমাদের হচ্ছে ইটারেটরের যে মানটা, মানে কয়টা এজ আসলে ট্রি এজ, সেই ইটারেটরের মান 0 থেকে শুরু করে ওই নাম্বার অফ ট্রি এজ পর্যন্ত যাবে, এটা ঘুরবে। তো এখানে জাস্ট আমরা রোটাকে প্রিন্ট করে দেবো। প্রত্যেকটা প্রিন্টে আমরা প্রিন্ট করবো হচ্ছে টিই অফ আই, এরপর হচ্ছে 0 এবং হচ্ছে I1, এই দুইটাকে একসাথে প্রিন্ট করে দেবো, টিই অফ I1। কারণ এজ কে বোঝানোর জন্য সবসময় আমাদেরকে দুইটা ভার্টেক্স একসাথে প্রিন্ট করতে হবে। যেমন 2 থেকে 9 যদি এজ থাকে তাহলে আমাদের প্রিন্ট করতে হবে 2 9, মানে দুইটাকে একসাথে আমাদের প্রিন্ট করতে হবে, তাহলে বোঝাবে যে এটা হচ্ছে একটা এজ। সো এই জন্য আমরা এখানে একটা ইটারেটর চালাবো, মানে ফর লুপ চালাবো। সেখানে হচ্ছে এই যে আমরা সেভ করে রাখলাম যে অ্যারেটাকে, সেটাকে জাস্ট একসাথে দুইটা দুইটা করে প্রিন্ট করে দিচ্ছি, দুইটা ইন্ডেক্সকে, 0 নাম্বার ইন্ডেক্স এবং 1 নাম্বার ইন্ডেক্স। তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে আমরা এই জায়গাতে আমরা ট্রি এজ গুলাকে সেভ করে রাখতে পারি। ঠিক আছে, আমার সাথে সাথে আমি কোডের হিন্টও দিয়ে দিলাম, আপনাদের ল্যাবে হয়তো এরকম করতে হইতেই পারে। তো আমরা এটা করতে পারি ট্রি এজ গুলা ফাইন্ড করার জন্য। সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এবার চলে আসি আমাদের কন্ডিশন গুলোতে। এখন হচ্ছে ব্যাকেজ। ব্যাকেজ ধরেন কন্ডিশন হচ্ছে যে কালার যদি গ্রে হয়, ঠিক আছে, যদি কালার গ্রে হয় তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে ব্যাকেজ। তাহলে এইটা এইটা কোন জায়গাতে আমরা লিখবো? স্যার, ইফ কন্ডিশনের ভিতরে আমরা কেসটাকে রাখছি, সেখানে যদি আমরা একটা ইলস কন্ডিশন রেখে দিই, আর ইলস কন্ডিশনের মধ্যে আমরা ব্যাকেজটাকে রাখতে পারি। আচ্ছা, আমি কোডে যাই আবার, আপনি বলেন কোডের কোন জায়গাতে। স্যার, এই যে এইখানে ফর ইচ বি অফ ইউতে, এখানে আমরা ইফ যদি কালার হোয়াইট হয়, তাহলে আমরা এই জায়গায় টিএসটাকে আমরা স্টোর করতেছি। কিন্তু হুম এখানে আমাদের ইফের এগেইনস্টে কোনো ইলস নাই। যখন ইফটা কাজ করবে না, তার মানে অবশ্যই সেটা গ্রে। হুম। ওই ইলস কন্ডিশনের ভিতরে আমরা এই রেখে দিব, আরেকটা টুডিয়ারে রাখবো আমাদের ব্ল্যাক এজের জন্য, এই হ্যাঁ, ব্যাকেজের জন্য। ব্যাকেজের জন্য, রাইট। তো আপনার আইডিয়াটা ধরতে পারতেছেন এখানে, সবাই কি ধরতে পারছেন? জি স্যার। সো আইডিয়াটা খুবই সিম্পল। মানে আহ, এই কাজটা আমি অনেকেই ল্যাবে করতে দিই কিন্তু অনেকেই দেখি পারে না। তো আইডিয়াটা কিন্তু খুবই সিম্পল। একটু চিন্তা করতে হবে আপনি কি কাজ করতে চাচ্ছেন, সেটাকে জাস্ট একটু চিন্তা করতে হবে। তো অনেকেই আপনারা পারেন, বাট কিছু আছেন যারা একটু বুঝতে অসুবিধা হয়, যার কারণে কিন্তু আমি এত ইলাবোরেট ভাবে কথা বলি। নাহলে তো আমি জাস্ট বলতাম যে এই যে এটা হচ্ছে অ্যালগোরিদম, এটা এইভাবে কাজ করে, সিমুলেশন দেখলাম, শেষ, ক্লাস শেষ। এটা এইভাবে কিন্তু আমি বলতে পারতাম। তো আমি ওটা বলি না, কারণ হচ্ছে অনেকেই হয়তো একটু বুঝতে সমস্যা হয়। তো এই জন্য আমি বারবার জিজ্ঞেস করে করে নেই যে আপনাদের কি অবস্থা। তো এই ইফ কন্ডিশনের উপরে দেখেন কতগুলা খেলা চলতেছে। ঠিক আছে, তো ইফ কন্ডিশনের মধ্যে আসলে আমাদের সবগুলো এজ হচ্ছে কভার হয়ে যাচ্ছে। এই ইফ কন্ডিশনের লেখাগুলো কিন্তু আসলে কোডে দেখানো হয় নাই, কারণ এটা হচ্ছে আপনাদের নিজেরা চিন্তা ভাবনা করে কাজ করবেন, তাই ওটা ওখানে দেখানো হয় নাই। সো ওই ইফ কন্ডিশনের মধ্যে আমরা গ্রে দিতে পারি, কন্ডিশন ব্ল্যাক দিতে পারি। সো গ্রে দিলে তো আমরা অলরেডি বুঝতে পারতেছি যে এটা ব্যাকেজ হিসেবে চিন্তা করবে।
আর কারণ হোয়াইট বাদে দুইটা কালার হইতে পারে, কোন একটা নোটের কালার হোয়াইট বাদে দুইটা হইতে পারে, একটা হচ্ছে গ্রে এবং একটা হচ্ছে ব্ল্যাক, তাই না? তো যদি গ্রে হয় তাহলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে ব্যাক এজ। আর যদি ব্ল্যাক হয় কালার তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ফরওয়ার্ড এজ অথবা ক্রস এজ, যে কোনো একটা হইতে পারে। কিন্তু জি স্যার। ডিফারেন্সিয়েট করব কিভাবে ফরওয়ার্ড এজ বা ক্রস এজ কে? কোনো আইডিয়া আছে? স্যার এরকম হতে পারে যে রুট নোট থেকে আমরা যাওয়া শুরু করব, দেখবো ওই রুট নোটটা ফিনিশড হয়েছে কিনা। যদি ফিনিশড হয় তাহলে আমরা প্রসেস ভাববো, আর যদি সেটা ফিনিশড হয় নাই তাহলে ভাববো এটা ব্ল্যাক এজ। আপনি হয়তো একটা জিনিস বারবার ব্ল্যাক এজ বলতেছেন, ব্ল্যাক এজ বলে না কিন্তু না কোনো স্যার, এটা কথা না, ব্যাক এজ। ব্যাক এজ। আর নোডের কালার যদি ব্ল্যাক হয় তাহলে হচ্ছে ফরওয়ার্ড এজ অথবা ক্রস এজ হবে, ঠিক আছে? জি এখন স্যার। কোশ্চেনটা হচ্ছে যে কালার যদি ব্ল্যাক হয় তাহলে দুইটা টাইপ হইতে পারে, ফরওয়ার্ড এজ অথবা ক্রস এজ, কিন্তু স্পেসিফিক ভাবে কোনটা হবে সেটা আমরা কিভাবে বুঝবো? যে একটা নোটে কালার ব্ল্যাক কিন্তু সেটা কি ফরওয়ার্ড এজ নাকি ক্রস এজ, সেটার জন্য কিন্তু আমাকে আর একটা কন্ডিশন চেক করতে হবে, ঠিক আছে? সেই কন্ডিশনটা কি সেটা আমরা একটু দেখি। সেই কন্ডিশনটা হচ্ছে এইটা: যদি ফরওয়ার্ড এজ হয় তাহলে ডিসকভারি অফ ইউ স্মলার দেন হবে ডিসকভারি অফ ভি, মানে প্যারেন্টের ডিসকভারি টাইম চাইল্ডের ডিসকভারি টাইমের চেয়ে কম হবে। আর যদি ক্রস এজ হয় তাহলে ডিসকভারি অফ ইউ প্যারেন্টের ডিসকভারি টাইম চাইল্ডের ডিসকভারি টাইম থেকে একটু বেশি হবে। এটা একটু চিন্তা করে বলেন এটা আসলে কি বোঝাতে চাইছে। আপনার চিন্তা করেন, আমি একটু ছবি আঁকি। চিন্তা করে কিছু পাইছেন? স্যার প্রথমটা বুঝছি, ফরওয়ার্ড এজ এটা বুঝছি, কিন্তু প্রসেস এটা বুঝতে পারিনি। ফরওয়ার্ড এজ এটা হচ্ছে আমরা যখন রুট থেকে যাত্রা শুরু করি, যেহেতু রুটটাতে সবার আগে আমরা যাই, এই জন্য রুটের ডিসকভারি টাইমটা কম হয়। মানে প্যারেন্টের ডিসকভারি টাইমটা চাইল্ডের তুলনায় সবসময় কম হয়। যখন এই কন্ডিশনটা ঘটবে তখন আমরা বুঝতে পারবো এটা ফরওয়ার্ড এজে আছে, সে প্যারেন্ট থেকে চাইল্ডের দিকে যাচ্ছে। আচ্ছা, ক্রস এজ এটা স্যার বুঝতে পারিনি, এটা কিভাবে বড় হইব রুট, এটাই বুঝতে পারিনি। আচ্ছা, এইটা ডিসকভারি টাইম এবং ফিনিশিং টাইম সবাই কি বুঝতে পারছেন যে ফরওয়ার্ড এজটা কেন এরকম হবে? আর বুঝাই দিলে একবার ভালো হয়। আমি বুঝিয়ে দিব না, আপনার নিজের এখন বুঝেন কিভাবে হয়। তো এখন আমাকে বলেন যে ডিসকভারি টাইম ফিনিশিং টাইম ক্যালকুলেট করেন সবাই দ্রুত। 1 নম্বরের ডিসকভারি টাইম কত হবে? স্যার 1, 1, 2 নম্বর, 2, 2, 3 নম্বর, 3, 3, তারপর কোথায় যাবে? 4 এ যাবে। 4, এটা ডিসকভারি টাইম 4, হইলো, তারপর? ফিনিশিং টাইম 5, 5, তারপরে? 6, ফিনিশিং টাইম 6, 2, 7, 7, 1, 8। আর 1 এর 8। আচ্ছা, 1-এ যে 8 হবে, 1 থেকে কি 4-এ যাওয়া যাচ্ছে না? স্যার ওইটা তো একবার ভিজিটেড হয়ে গেছে স্যার কলেজ। হ্যাঁ, ভিজিটর হয়ে গেছে, কিন্তু এই যে 1 থেকে যে 4-এ যাচ্ছে এই এজটাকে আমরা কি বলবো? এটা ব্যাকেজ। ফরওয়ার্ড। এটাকে আমরা কি বলবো? ব্যাক এজ কোনটা, ক্রস এজ কোনটা, কোনটা হবে? এটা ক্রস এজ। ক্রস এজের সংজ্ঞা কি ছিল? স্যার এটা যেটা স্যার আগে ভিজিট যে এজটা ভিজিটেড নোটকে খুঁজে পাবে। না, ক্রস এজের সংজ্ঞা ছিল ফিনিশিং দুইটা টাইম। সাবট্রির মধ্যে হইতে হবে, এটা কি দুইটা সাবট্রির মধ্যে হইছে?
না ও আচ্ছা, প্রসেসর দুটো হ্যাঁ, এটা তো ব্যাকওয়ার্ড হয়েছে। ব্যাকওয়ার্ড হবে কখন? যদি 4 থেকে 1 এর দিকে যাইতাম তখন ব্যাকওয়ার্ড হতো। আমরা মনে করেন যে এখন 1 থেকে 4 এর দিকে যাচ্ছি, 1 থেকে 4 এর দিকে একটা ডিরেকশন আছে, এটা তো ফরওয়ার্ড। এটা আসলে ফরওয়ার্ড এজ। কারণ যখন এটা রিটার্ন করতে করতে একের কাছে চলে যাবে, একের ডিসকভারি টাইম হবে, সরি ফিনিশিং টাইম হচ্ছে 8 হবে, কারণ যদিও তার যাওয়ার জায়গা নাই, কিন্তু 1 থেকে 4-এর দিকে যে একটা এজ আছে চিন্তা করেন, তাহলে এই এজটা কিন্তু আসলে ফরওয়ার্ড এজ। ঠিক আছে, আমি এখানে শুধু ডিরেকশন দিয়ে দিচ্ছি এই জন্য যে 4 থেকে যাতে 1-এর দিকে না যেতে পারে। সো তার মানে আমরা দেখতে পাচ্ছি এই 1 থেকে 4-এর দিকে আসলে একটা ফরওয়ার্ড এজ আছে। তাহলে একটু হিসাব করে দেখেন তো, এই যে কন্ডিশনটা এটা কি ঠিক আছে? জি স্যার। জি স্যার। কিভাবে ঠিক আছে? ইউ কে ভি কে এখানে এখানে ইউ এখানে হচ্ছে 1, যার ভ্যালু হচ্ছে 1, আর ভি এর ডিসকভারি টাইম হচ্ছে 4, ভি হচ্ছে 4 নম্বর নোড। সবাই কি ধরতে পারছি? জি স্যার। জি স্যার। আমরা ইউ নোড থেকে ভিতে যাচ্ছিলাম মনে করেন। তো সেই ইউ থেকে ভিতে, আমরা তো ইউ থেকে ভিতে যাওয়ার জন্য মানে এজ হিসেবে আমাদের ইউ ভি চিন্তা করতে হবে। তো আমরা 1 থেকে 4-এ যাচ্ছি, অর্থাৎ ইউ হচ্ছে 1, ভি হচ্ছে 4। আচ্ছা, তো এখন আমরা সহজেই দেখতে পাচ্ছি যে এইখানে যদি আমরা দেখি তাকাই, তাহলে দেখতে পাচ্ছি যে প্যারেন্টেড মানে সেম ট্রিতে প্যারেন্ট তো অনেক আগে ডিসকভার্ড হবে, তাই না? নর্মাল লজিকে সেম ট্রিতে অ্যানসেস্টর গুলো সবার আগে ডিসকভার্ড হবে, এরপরে না চাইল্ড ডিসকভার হবে। তার মানে কি প্যারেন্ট বা অ্যানসেস্টরদের ডিসকভারি টাইম কম থাকবে চাইল্ড গুলোর চাইতে। ঠিক আছে, ধরতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। এখন আসি এই ক্রসেসটা কিভাবে হচ্ছে, ক্রসেসটা কেন এই কন্ডিশন। তো এই যে আমার এই একটা সাবট্রি ডিসকভার হয়ে গেলেই তো তারপরেই তো আমরা এই ক্রসেজেরটা হিসাব করবো, মানে সরি এইখানে একটা যে আর একটা সাবট্রি আছে সেটারটা হিসাব করবো। তো 5-এর ডিসকভারি ফিনিশিং টাইম কত হবে? আচ্ছা, ডিসকভারি হবে 9, 9। তারপরে 10, 6 হচ্ছে 10, 5-এ 10 হবে না, 6-এ 10, কারণ 5 থেকে 6-এ যাওয়া যায়। তারপর 10-এর ফিনিশিং টাইম কত? 11, তারপর হচ্ছে 6, 12। 5-এর ক্ষেত্রে 12 ফিনিশিং টাইম। আচ্ছা, তো এখন বলেন যে ধরেন 5 থেকে 1-এর দিকে একটা এজ আছে, তাহলে কি হইতো? স্যার তাহলে তো 13 হইতো না, কারণ 5 তো ওই এজের দিকে একবার গেছে, যাওয়ার পরে আবার রিটার্ন আসছে। আমি কি যদি এজ থাকে আমি কি চাইতে পারবো তাই বলে? এটা তো আগেই হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে, যাবেই না। তো ব্লাক, হ্যাঁ। আগে তো এটা তো এটার যাবে কাজ না, সব কিন্তু শেষ আমাদের হয়ে একটা গেছে। এজ আছে, আমি এখানে এজ কে আইডেন্টিফাই করতেছি, এখানে আসলে যাওয়ার অপশন ছিল কিন্তু তো আসলে যেতে পারবে না। কিন্তু যে অপশনটা ছিল সেটা কোন এজ? প্রসেস। ক্রস এজ। তাহলে এই যে কন্ডিশনটা দিলাম এখানে, এই কন্ডিশনটা এই এজের ক্ষেত্রে কি খাটে? জি স্যার। জি স্যার। কিভাবে খাটলো? স্যার কারণ স্যার এখানে এখানে ইউটা কন্ডিশনটা ছিল ডিসকভার এজটা বড় হইতে হবে, মানে যে জায়গা থেকে আসে, প্যারেন্ট থেকে আসে, প্যারেন্টটা বড় হবে। যখন আমরা 5 থেকে এটা যাচ্ছি, 5 এর ডিসকভার হচ্ছে 9, আর 1 এর ডিসকভার হচ্ছে 1। তো এখানে আমরা কন্ডিশনের মাধ্যমে দেখতে পাচ্ছি ইউর ডিসকভার টাইমটা বেশি। হ্যাঁ, মূল কথাটা হচ্ছে একটা সাবট্রি থেকে যদি আরেকটা সাবট্রিতে যাই, তো যে সাবট্রি থেকে আরেকটা সাবট্রিতে যাব, মনে করেন এটা হচ্ছে 1 নাম্বার সাবট্রি, এটা হচ্ছে 2 নাম্বার সাবট্রি। তো এই 1 নাম্বার সাবট্রি যদি আমি আগেই ভিজিট করে ফেলি, তার মানে কি 1 নাম্বার যতগুলা নোড আছে, একটু ভালোভাবে চিন্তা করেন, 1 নাম্বার সাবট্রিতে যতগুলা নোডই থাকুক না কেন সবার ডিসকভারি টাইম 2 নাম্বারের চাইতে কম হবে না? জি স্যার। বুঝতে পারছি কি বলছি? কোন সাবট্রিটা আগে ভিজিট করতেছি? 1 নাম্বারটা আমি আগে ভিজিট করলাম মনে করেন। তো 1 নাম্বার সাবট্রিতে যতগুলা নোড আছে সবগুলা ডিসকভার টাইম ফিনিশিং টাইম আপনি বের করে ফেলছেন। এরপরে তো 2 নাম্বারের কাজটা করতেছেন, তাই না? তাহলে জি কি মনে হচ্ছে, ইনটিউটিভটা কি, মানে ইনটিউশনটা কি, যে 1 নাম্বারে যতগুলো নোড ছিল তাদের ডিসকভারি টাইম ডেফিনেটলি 2 নাম্বারে যতগুলো নোড আছে তার চেয়ে ডিসকভারি টাইম চেয়ে অবশ্যই কম হতে হবে। জি স্যার। জি স্যার। কারণ হচ্ছে
1 নাম্বার কাজ তো আমি আগেই শেষ করে ফেলছি, এরপরে না 2 নাম্বার কাজ শুরু করছি। তো তার মানে কি, পরবর্তী থেকে যদি আমি এই ক্রসেজের সংজ্ঞা আছে কি ছিল, একটা সাবট্রি থেকে প্রিভিয়াসলি কোন একটা সাবট্রিতে এজটা যাবে। তার মানে কি বোঝাচ্ছে যে পরে যে সাবট্রিটাকে আমরা খুঁজে বের করলাম সেটা থেকে আগে থেকে ক্যালকুলেট করা কোন একটা সাবট্রির দিকে এজটা যাচ্ছে। তাহলে কি আমরা এভাবে বলতেই পারি যে আগে যে সাবট্রির যে ডিসকভারি টাইম ছিল সেটা ডেফিনেটলি তার বর্তমানে যে সাবট্রি আছে তার চেয়ে অবশ্যই কম হবে। তো আমরা আগেরটা বলতে এখন বোঝাচ্ছি হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে 1 নাম্বার সাবট্রি এর দিকে, তার মানে হচ্ছে ভি হচ্ছে আমাদের 1 নাম্বার সাবট্রিতে আছে, আর ইউ হচ্ছে আমাদের 2 নাম্বার সাবট্রিতে আছে। তো এই কারণে আমাদের এই কন্ডিশনটা আসলে আমরা এই চোখে দেখে বুঝতে পারতেছি, এই যে এক্সাম্পলটা দিলাম এখানে আমরা আসলে বুঝতে পারতেছি যে এটা আসলে ঠিক, যে যদি আমরা এরকম ক্রসেজ হয় তাহলে ডিসকভারি অফ ইউ গ্রেটার দেন ডিসকভারি অফ ভি হইতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে কন্ডিশন। সবগুলো এজ সম্পর্কে ক্লিয়ার হয়েছে? হোয়াইট এজ, গ্রে এজ, ব্ল্যাক এজ, এগুলো সম্পর্কে সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। কোনো কনফিউশন যদি থাকে জিজ্ঞেস করেন দ্রুত। আচ্ছা, মনে হয় কনফিউশন নাই। তো ঠিক আছে, আমরা তাহলে আগাই সামনে। আচ্ছা, তো এই কারণেই এখানে আসলে ওই একই সিমুলেশন আবারও আসবে, এইগুলো আমি আর বলতেছি না। এই কারণেই আসলে আমাদের ওই মানে আমি এখানে যে সিমুলেশন গুলো আছে সেটা অলরেডি আমি ডিসকভার করে দেখাই দিচ্ছি, যেটা কোনটা ক্রস এজ কোনটা ফরওয়ার্ড এজ সেগুলো আমি দেখাই দিচ্ছি। তো এই যে টাইম স্ট্যাম্প আমরা সেভ করে রাখতেছি, এটা আসলে মাহাত্ম্য আমরা এতদিন বুঝি নাই। আমরা আজকে বুঝলাম যে টাইম স্ট্যাম্প সেভ করে রাখার উদ্দেশ্যটা কি ছিল। বিএফএস এ এই টাইম স্ট্যাম্পটা খুব একটা কাজে লাগে নাই, কারণ আমি ল্যাবেও বলছিলাম, যারা আমার ল্যাব করছেন তারা অলরেডি জানেন যে বিএফএস আমরা টাইম স্ট্যাম্প বা ভিজিটিং আমরা রাখি, কালার আমরা রাখি গ্রে নোট, ব্ল্যাক নোট, হোয়াইট নোট, কিন্তু ডিএফএস আসলে বিএফএস এ ওভাবে এটা ইউজ করা হয় না। এটা মেইনলি ডিএফএস এর প্রপার্টি। তো এখন সব দুইটা অ্যালগোরিদমকে সামঞ্জস্য রাখতে আসলে এই কালারের যে বিষয়টা বা ভিজিটিং এর বিষয়টা সেটা দুইটাতে সেম রাখা হয়, যে ভিজিটেড ব্ল্যাক অথবা গ্রে অথবা হোয়াইট, এই তিনটা থাকবে। ঠিক আছে, এই জন্য আসলে এই অ্যালগোরিদম গুলোতে এরকম ভিজিটেড সবগুলোতেই 3টা কালার ধরা হয়। আদারওয়াইজ আমরা 2টা কালার করতে পারি, আমরা কিন্তু এটাকে কনসাইজ করতে পারি। যেমন আমাদের এজ গুলা যদি আমাদের আইডেন্টিফাই করার কোনো দরকার না হইতো তাহলে আমরা কিন্তু 2টা কালারে কাজ করতে পারতাম। কি কি সেটা? হোয়াইট আর হচ্ছে গ্রে। মানে হচ্ছে ভিজিটেড অথবা নন ভিজিটেড, এই 2টা কালার। তো এখন আপনি সেটা যে যা খুশি দেন, সেটার কোনো সমস্যা না। তো আপনাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে কোনটা ভিজিটেড আর কোনটা হচ্ছে নন ভিজিটেড, যদি আমাদের এজ গুলা বের করা না লাগতো। ঠিক আছে, তো তখন আমরা আসলে ওই এতগুলা কালার নিয়ে চিন্তা করতাম না, যে কোনটা ব্ল্যাক কোনটা গ্রে, এতগুলা লাগতো না। তো তখন আমরা হয় ভিজিটেড হইলে 1, না হইলে 0, এরকম একটা পজিশনে চলে যেতাম, বুলিয়ান পজিশনে চলে যেতাম। তো এই কারণে আসলে আমাদের এই কালার গুলো নিয়ে এত কথাবার্তা বলা। তো এখানে আরো অনেকগুলো থিওরেম আছে, অনেকগুলা প্রপার্টিজ আছে, সেগুলো হচ্ছে আমাদের এখানে আহ, একটু দেখে নেবেন আপনারা। যে যদি যে আমাদের কোনো একটা গ্রাফ যদি আনডিরেক্টেড হয়, ঠিক আছে, কোনো একটা গ্রাফ যদি আনডিরেক্টেড হয়, এই ডিএফএস প্রসিডিউরস এই ডিএফএস প্রডিউস অনলি ট্রি এজ এবং ব্যাক এজ। যদি গ্রাফটা আনডিরেক্টেড হয় তাহলে ডিএফএস শুধুমাত্র ট্রি এজ এবং ব্যাক এজকেই প্রডিউস করবে। ঠিক আছে, কেন করবে বলেন দেখি? স্যার ট্রিয়াজেরটা বুঝতে পারছি কিন্তু প্যাকেজেরটা বুঝতে পারিনি। আচ্ছা, আমি যে ছবিটা আঁকছিলাম সেটাতে আমি একটা কারণে কিন্তু ডিরেকশন দিছিলাম, মনে আছে? এই যে কোন জায়গায় যেন তার, স্যার এই যে 1 নম্বর নোট থেকে 4 নম্বর নোটে। হ্যাঁ, আমি কিন্তু একটা জায়গাতে শুধু ডিরেকশন দিছি, আর অন্য কোথাও কিন্তু আমি ডিরেকশন দেই নাই। তো একটু খেয়াল করে দেখেন, আমি এই জায়গাতে শুধুমাত্র 1 থেকে 4-এর দিকে একটা ডিরেকশন দিছিলাম, একটা ডিরেকশন দিছিলাম, এটা হচ্ছে ডিরেক্টেড, এই এজটা দিছিলাম। কারণটা কি, যদি আমি এই ডিরেকশনটা না দিতাম তাহলে কি হইতো আসলে?
তাহলে আমরা 4-এ থাকা অবস্থায় এককে একবার চেক করে নিতাম। রাইট, আমরা চার থেকে কিন্তু আমরা সরাসরি একের দিকে যাওয়া ট্রাই করতেছিলাম। যদি আমরা ডিরেকশন না থাকতো তাহলে কি হইতো, চার থেকে একের দিকে যদি আমি যাইতামই আগে, তাহলে এটা কি আমাদের ফরওয়ার্ড এজ হইতো? না স্যার, এটা ব্যাকেজ হতো। ডেফিনেটলি ব্যাকেজ হইতো। সবাইকে ধরতে পারছে এটা কেন ব্যাকেজ হবে? জি স্যার। কারণ হচ্ছে আমরা চাইল্ড থেকে অ্যানসেস্টরের দিকে যাচ্ছি। তো আমি যদি এই এজটা যদি এরকম ডিরেকশন না দিতাম, তাহলে যেটা হইতো, চার থেকে যখন চারের কাছে আসবে, চার থেকে সরাসরি একের দিকে চলে যাবে। সো চার থেকে যদি একের দিকে যায়, তাহলে এই এজটা তো আমাদের আগেই সেটা ব্যাকেজ হিসেবে কাউন্ট হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে আবার কিভাবে আবার ফরওয়ার্ড এজ হিসেবে কাউন্ট করবো? এই কারণে কিন্তু আমি এই ডিরেকশনটা দিছিলাম। আপনারা হয়তো তখন বুঝতে পারেন না যে আমি কেন এই জায়গাতে ডিরেকশনটা দিলাম। ঠিক আছে, তো এই কারণে আসলে জিনিসটা দেওয়া, যে চার থেকে যাতে একই দিকে না যায়, কারণ এটা গেলে তো ব্যাকেজ হয়েই যাবে, আগেই হয়ে যাবে। তো এই জন্য আহ, যেটা বলা হয়েছে থিওরেমটার ভিতরে, যে যদি আমাদের কোনো আনডিরেক্টেড গ্রাফ থাকে, আনডিরেক্টেড যদি গ্রাফ থাকে, তাহলে শুধুমাত্র ট্রি এজ এবং ব্যাক এজই প্রডিউস হবে, অন্য কোনো এজ আসলে প্রডিউস হবে না। ঠিক আছে, ধরতে পারছি এবার? জি স্যার। জি স্যার। তো এটার প্রুফ আছে বইতে, বইটা অবশ্যই পড়তে হবে। আমি জানি আপনারা কেউ বই পড়েন না, তো কি বলবো আপনাদের আমি জানি না, বইটা পড়তে হবে। আমরা যদি আমাদের যে কোরবানের যে বইটা, ওইটার যে চ্যাপ্টার চ্যাপ্টার হচ্ছে 22 নম্বর চ্যাপ্টার, 22 নম্বর চ্যাপ্টারে 10 নম্বর থিওরেম। সো অ্যাটলিস্ট ওটা বুঝার মানে আপনার মুখস্থ করার জন্য পড়তে হবে তা না, অ্যাটলিস্ট পড়ে একটু ইন্টারেস্ট পাবেন যে কিভাবে প্রুফ গুলা হচ্ছে। স্লাইডে অনেক টপিকই আসলে কভার করা আছে, নিঃসন্দেহে স্লাইড পড়লে অনেক কিছু বোঝা যাবে, কিন্তু বইয়ে যে থিওরেম গুলো আছে সেটাও একটু জানতে হবে। আচ্ছা, সো এটারই প্রুফ আরো অনেক কিছু বলা আছে। সো এই প্রুফটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, সেটা আমরা আর যাচ্ছি না। নেক্সট থিওরেম হচ্ছে, an undirected graph is acyclic if and only if a DFS yields no backage। মানে একটা আনডিরেক্টেড গ্রাফ শুধু তখনই অ্যাসাইক্লিক হবে, এই আই ডাবল এফ মানে কি বলেন তো দেখি? স্যার জানা নেই। এই আই ডাবল এফ বলতে যেটা বোঝায় ইফ অ্যান্ড অনলি ইফ, যদি এবং কেবল যদি। যদি মানে তো আসলে একটা মানে কন্ডিশন বোঝায়। এটার সাথে আরো জোর দিয়ে বলতেছি, যদি এবং কেবল যদি, মানে শুধুমাত্র একটাই কন্ডিশন থাকতে হবে। এই এই জন্য এটাকে আইএফএফ বলা হয়, মানে ইফ 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 বলা হয় আইএফএফ। সো এইটা মানে হচ্ছে যদি এবং কেবল যদি। এখানে বলতেছে যে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে গ্রাফটা অ্যাসাইক্লিক তখনই হবে যদি এবং কেবল যদি ডিএফএস এর মধ্যে কোনো ধরনের প্যাকেজ না থাকে। অ্যাসাইক্লিক বলতে কি বোঝায়? কি হচ্ছে স্যার, যখন আমরা আহ, সাইকেল একটা হবে নোট, না, জি স্যার সাইকেল হবে না, সাইকেল হবে না। পাথের কোনো সাইকেল হবে না। রাইট। সো আমাদের গ্রাফের মধ্যে আসলে কোনো সাইকেল থাকবে না, এটাই হচ্ছে অ্যাসাইক্লিক। তো সাইকেল তাহলে আমরা কিভাবে ফাইন্ড করতে পারি? আমাদের যে ফিগারটা ছিল, ওই ফিগারটার মধ্যে কি ছিল? তো যদি কোনো নোট থেকে এমন একটা ভিজিটেড নোট পাই, তাহলে তো স্যার ওটা সাইকেল করে না? এই যে এখানে এই ফিগারটা আমি আবার নিয়ে আসলাম ব্যাক করে, তো আপনারা বলেন এখানে সাইকেল কোথায় আছে? স্যার এখানে টু সাইকেল নাই। থ্রি ফোর এই তিনটা মিলে একটা সাইকেল। 2 3 4 এটার মধ্যে সাইকেল আছে, খুঁজে পাইছি সবাই? জি স্যার। কারণ এই গ্রাফটা আনডিরেক্টেড। এখন এই জায়গাতে মানে এই 2 3 4 এর মধ্যে ব্যাকেজ কোথায়? 4 থেকে 2 তে। আচ্ছা, একজন বলেন 4 থেকে 2 তে, আর কেউ অন্য কিছু বলতে চান ব্যাকেজটা কোথায়?
তো 4 থেকে 3 তেও ব্যাকেজ হবে, 3 থেকে 2 তেও ব্যাকেজ হবে। না, 3 থেকে 2 তে কেন ব্যাকেজ হবে? নাকি মাথাটা ঠিক আছে? আমি তো না এটা স্যার, তো অলরেডি একবার ডিসকভার 4 করেই থেকে ফেলছি। 2 এজটা তখন আমরা ট্রি এজে কাউন্ট করে ফেলবো। এই এজটা কিন্তু ডিসকভার হয় নাই তখনও। 2 থেকে 4এও যাওয়া হয় নাই, 4 থেকে 2 তে যাওয়া হয় নাই। তো আমরা আসলে এইটাই হচ্ছে প্যাকেজ। মানে একটা জিনিস হচ্ছে কি, যখন আমরা কোনো একটা এজ কে কভার করে ফেলবো, সেটা কিন্তু আর অন্যভাবে আমরা ওটাকে প্যাকেজ বলতে পারবো না, কারণ এই এজটাতে আগে চলে আসছি। তো আগে চলে আসলে এটাকে আমি প্যাকেজ বলতে পারবো না। যদিও 4 থেকে 3 তে এজ আছে, কিন্তু এই এজটা আর কভার হবে না, কারণ এটা অলরেডি কভার হয়ে গেছে 3 থেকে 4-এ যাওয়ার জন্য। ঠিক আছে? তো তখন আমাদের এটা বলতে হবে যে 4 থেকে 2-তে আমাদের যে এজটা ছিল এটা কভার যেহেতু হয় নাই, এই এজটা হচ্ছে আমাদের ব্যাকেজ, মানে চাইল্ড থেকে অ্যানসেস্টরের দিকে যাচ্ছে। তো এখানে কি বলছে, অ্যান্ড আনডিরেক্টেড গ্রাফ ইজ অ্যাসাইক্লিক যদি এবং কেবল যদি কোনো ব্যাকেজ না থাকে। তার মানে কি হইলো? এটা ডিরেক্টেড গ্রাফ হয়ে গেল। না না, ডিরেক্টেড গ্রাফ হবে কেন? তা এখানে বলার চেষ্টা করতেছে যে যদি আনডিরেক্টেড গ্রাফ হয়, তাহলে যদি ব্যাকেজ না থাকে তাহলে এটা অ্যাসাইক্লিক হবে। আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ব্যাকেজ না থাকলে অ্যাসাইক্লিক হবে। আমি যদি এই এসটা মুছে দিই, এটা কি আর সাইক্লিক হবে? না স্যার। না, সাইকেল থাকলো না। সেটাই বুঝাইছে যে আমরা যদি আনডিরেক্টেড গ্রাফও হয় সমস্যা নাই, আমরা যদি এই এসটা নাও থাকতো, তাহলে কি হইতো, এইখানে আমরা কোনো সাইকেল খুঁজে পাচ্ছি না, কারণ এটা আনডিরেক্টেড গ্রাফ কিন্তু কোনো ধরনের ব্যাকেজ নাই। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটা আসলে কি বলে, অ্যাসাইক্লিক একটা গ্রাফ। তো এই থিওরেমটা এটাই বলছে যে যদি কোনো একটা গ্রাফ আনডিরেক্টেড হয়, তাহলে অ্যাসাইক্লিক হবে যদি এবং কেবল যদি ডিএফএস এ কোনো প্যাকেজ খুঁজে না পাওয়া যায়। বুঝতে পারছি? বুঝছি। জি স্যার। এখনো স্যার কোর্স আউটলাইনটা দিলেন না স্যার। কোর্স আউটলাইন আমি যে কিভাবে দিব, অমিত মন্ডল স্যারকে একটু রিকোয়েস্ট করেন সবাই মিলে। কেন আচ্ছা স্যার? আচ্ছা, কোর্স আউটলাইন নিয়ে আসলে ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কোর্স আউটলাইন তো একবার আমরা দেখছি, আমরা টপিকে যা পড়বো সেটা আমাদের আউটলাইন। তো এখানে সেই প্রুফটা একটু আহ, ওভাবে ইলাবোরেট করে বলা আছে। তো আপনারা এটা বই থেকে একটু পড়ে দেখবেন বা নিজেরা একটু চিন্তা করবেন, ঠিক আছে? আমি আর ডিটেলস এখানে বলতেছি না। তো এখানে আমরা ওই যে কিভাবে সাইকেল ফাইন্ড করব, সেটা কোন জায়গাতে আমাদের মডিফাই করতে হবে, সেটা অলরেডি পয়েন্ট করে এখানে দেখানোই হচ্ছে যে আমাদের এই পোর্শনে আমাদের মডিফাই করতে হবে। ইফ কন্ডিশনের বাইরে একটা এলস কন্ডিশন লিখতে হবে, এমন ভাবে লিখতে হবে এ- যাতে করে আমরা হচ্ছে এখানে সাইক্লিক কিভাবে আসে না আসে সেটা খুঁজে পেতে পারি। ঠিক আছে? অনেক সময় গ্রাফ আপনাদের ল্যাবে আমি বলি যে সাইকেল আছে কিনা খুঁজে বের করেন, অনেকে দেখি মানে হাওয়া হয়ে যায় যে কোথায় আছে কি করব, খুঁজে পায় না। তো আসলে কোডটা কিন্তু খুব ইজি। ঠিক আছে? জাস্ট অ্যালগোরিদমটা যদি আপনি আত্মস্থ করতে পারেন, মানে নিজের ভিতরে ভিজুয়ালাইজ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এটা মানে কোড করতে পারবেন, যা খুশি সেটা কোড করতে পারবেন। তো ওই একই কথা, সাইকেল ফাইন করতেও আমাদের একই সময় টাইম লাগবে, একই টাইম কমপ্লেক্সিটি হবে, একই টাইম কমপ্লেক্সিটিতে আমরা সব কভার করতে পারবো। তো যে আমরা যত যাই করি না কেন অপারেশন, আমাদের রানিং টাইম শুধুমাত্র বিগ অফ ভি প্লাস ই থাকবে। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে, আর বেশি কিছু তো বলতেছি না এখানে। কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট এখানে আপনাদের দেখতে বলা হয়েছে, এই এক্সারসাইজ গুলো আপনারা একটু দেখবেন, যাতে করে আপনাদের মোর আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়। ঠিক আছে? আমরা তাহলে এইটা শেষ করলাম, মানে কি বলে ডিএফএস টা শেষ করলাম। তো এটা নিয়ে কোনো জানার আছে কিনা, কোশ্চেন আছে কিনা? স্যার এখানে কোশ্চেন নাই স্যার। আহ, তবে স্যার ল্যাবে কি কাজ দিবেন যদি স্যার একটু হিন্টস দিয়ে রাখতেন তাহলে একটু প্র্যাকটিস করে রাখতাম। না, ল্যাবে তো যে কাজ দেয় সেটা তো ম্যানুয়ালে দেওয়াই আছে, ম্যানুয়াল আপনাদের আপলোড করা আছে না? জি স্যার। সো ম্যানুয়ালে যে কাজটা বলা আছে সেটা আসলে করতে দেওয়া হবে। স্যার স্টুডেন্ট ওয়ার্ক নামে একটা আছে ওইটাই। হ্যাঁ, জি স্যার। ল্যাব এক্সারসাইজ যেটা দেওয়া আছে, মানে ল্যাব টাস্ক হচ্ছে, আপনাদের সবাইকে বলতেছি যে ল্যাব টাস্ক আসলে যেটা বোঝায় সেটা আপনার ল্যাবে করবেন। আর ল্যাব এক্সারসাইজ বলতে যেটা বোঝাচ্ছে, যেটা ল্যাব রিপোর্ট হিসেবে সাবমিট করতে বলা হয়েছে, সেটা হচ্ছে
ওই এক্সারসাইজটা করে বাসায় করতে হবে, বাসায় করে তারপর এটা আপলোড করতে হবে ল্যাব রিপোর্ট হিসাবে। কিন্তু যে ল্যাব টাস্ক যেটা থাকে, দুইটা হোক বা একটা হোক, যাই থাকুক না কেন, সেটা ল্যাবে এক্সপেক্ট করা হয় যে আপনারা এটা করবেন ল্যাবে বসে বসে। ওই ম্যানুয়ালটা দেখবেন, দেখে কোড যেটা আছে সেটা রান করবেন, তারপরে ল্যাব টাস্ক যেটা দেওয়া থাকে সেটা আপনারা করবেন ল্যাবেই, এবং সেটা ল্যাবেই কমপ্লিট হবে, এটা এক্সপেক্ট করা হয়। স্যার আমাদেরকে ম্যাম এইভাবে করায়, মানে যেটা টাস্ক দেওয়া আছে ওটা আমাদেরকে করতে দেয় আর সবাইকে শো করতে হয়। হুম, সেটাই। আচ্ছা, তো আমরা এখন নতুন চ্যাপ্টারে চলে যাব। সরি, নতুন চ্যাপ্টার বলছি, নতুন টপিকে। সেটা হচ্ছে টপোলজিক্যাল সর্টিং। তো প্রত্যেকটা আমরা যা দেখতেছি আসলে প্রত্যেকটা জিনিসই একটার সাথে একটা ইন্টার কানেক্টেড। যেমন টপোলজিক্যাল সর্টিং নিয়ে আমরা ল্যাবে আমি জাস্ট সামান্য কিছু কথা বলছিলাম, তো আমরা একটু ইন ডিটেলস এখানে দেখার চেষ্টা করবো যে টপোলজিক্যাল সর্টিংটা আসলে কি। তো টপোলজিক্যাল সর্টিং এর জন্য আমাদের কি লাগবে, ওই ডিএফএস লাগবে, যেটা কিনা অলরেডি আমরা শিখে ফেলছি, তো আমাদের টেনশনে কিছু নাই। জাস্ট আমাদের কি করতে হবে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, তো এখানে ডিএফএস এর সেই ওভারভিউটাই আসতেছে, যে এখানে ডিএফএস এ কিভাবে করা হয়তো সেই সুডোকোডটা এখানে বলা হয়েছে জাস্ট। এটা নিয়ে বিশদ আলোচনা হয়ে গেছে আমাদের, এটা আমি আর রিক্যাপ করতেছি না। তো আমরা চলে যাই সরাসরি টপিকের মধ্যে, যে আমরা এখানে ডিসকভারি টাইম, ফিনিশিং টাইম সেভ করে রাখতাম। তারপরে ব্যাক কি বলে, ব্ল্যাক বা গ্রে এসব হাবি জাবি সেভ করতাম, এটা অলরেডি আবার আমরা জানি। তো আমি আর ওইদিকে যাচ্ছি না, এটা অলরেডি আমরা বলে ফেলছি। এই সিমুলেশনটা কি করে দেখানো দরকার আছে আপনাদের আবার? আচ্ছা, একটু হিন্ট, এটা যেহেতু ডিরেক্টেড গ্রাফ, তো আমরা একটু দেখি। সো প্রথমে মনে করেন ইউ থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, এই জন্য ইউ এর ফিনিশ ডিসকভারি টাইম হচ্ছে 1। ইউ থেকে যাচ্ছে ভি তে, এই জন্য ইউ ভি এর ডিসকভারি টাইম হচ্ছে 2। এরপরে কোথায় যাবে? ওয়াই। ওয়াই তে যাবে। রাইট। যদি ওয়াই তে যায়, ওয়াই তে গেলে ডিসকভারি টাইম হয়ে যাচ্ছে 3। তারপর এক্স। তারপর এক্স এ যাবে। আচ্ছা, এক্স এ গেল, নেক্সট। তারপর সে ভিতে যাবে, ব্যাক যা করবে, দেখবে আগে ডিসকভার হয়ে গেছে। দুটা ব্যাকেজ পাবে, সরি একটা। হ্যাঁ, সো একটা প্যাকেজ পাইতে পারে। তো টপোলজিক্যাল সর্টিং এ আসলে আমরা প্যাকেজ নিয়ে টেনশন করব না, মানে ডিএফএস এর মধ্যে আমাদের প্যাকেজ বা ফরওয়ার্ডে যেগুলো নিয়ে টেনশন ছিল, কিন্তু টপোলজিক্যাল, যেহেতু আমাদের টপিক এখন টপোলজিক্যাল সর্ট, এখানে আমরা আসলে প্যাকেজ নিয়ে টেনশন করব না। তো এখন আমাদের হচ্ছে 4 থেকে আসলে যাওয়ার, মানে সরি, এক্স থেকে যাওয়ার অপশন নাই, সো ব্ল্যাক হয়ে যাবে এক্স, তার ফিনিশিং টাইম হবে 5। তারপরে হচ্ছে আবার হচ্ছে ওয়াই ফিনিশড হবে, এরপরে ওয়াই থেকে ভি ফিনিশড হবে, নেক্সট ইউ ফিনিশড হয়ে যাবে, ঠিক আছে। জি এরপরে আবার নতুন করে আমাদের কি বলে, ডাব্লিউ থেকে স্টার্ট সাবট্রাকশন হবে। হবে। হুম। তারপরে আমরা হচ্ছে ডাব্লিউ থেকে, আচ্ছা এখানে এজ গুলো দেখাই দিচ্ছি যে কোনটা ব্যাক এজ কোনটা ফরওয়ার্ড এজ। বি দিয়ে ব্যাক এজ, এফ দিয়ে ফরওয়ার্ড এজ, এবং 9 থেকে, সরি, ডাব্লিউ থেকে ওয়াই তে গেলে সেটা ক্রস এজ, এটা বোঝাচ্ছিল। সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো এরপর হচ্ছে জেড ফিনিশড হবে, সেটা হইলো, তারপর হচ্ছে ডাব্লিউ ফিনিশড হয়ে যাবে। So, এরকম ভাবে আমরা সবই ডিসকভার টাইম এবং ফিনিশিং টাইম আমরা সেভ করে রাখতেছি, সেটা ডিরেক্টেড হোক আনডিরেক্টেড হোক, যে কোনো গ্রাফ হোক, কোনো সমস্যা নাই, সবগুলোতে একই প্রসিডিউরে কাজ হবে। জাস্ট আপনাকে মেনটেন করতে হবে অর্ডারটা আপনি ঠিকঠাক করতেছেন কিনা। তো বিএফএস ডিএফএস থেকে আসলে যে কোশ্চেন গুলো আসে সেগুলো, মানে এই অ্যালগোরিদম কোর্সে আসলে যে কোশ্চেন গুলো আসে সেগুলো হচ্ছে সিমুলেশন করতে বলা হয়। আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ছোটখাটো একটা অ্যালগোরিদমের আইডিয়া দিতে বলা হয়, যে এই কাজটা যদি করতে হয় তাহলে আইডিয়াটা কি, অ্যালগোরিদমিক পার্সপেক্টিভ আইডিয়াটা কি, এই টাইপের কোশ্চেন কিন্তু হয়। তো মেইনলি আসলে খুব বেশি হচ্ছে আপনাদের সিমুলেশন টাইপের কোশ্চেন হয়, ঠিক আছে। তো এইগুলো আমরা অলরেডি কভার করে ফেলছি, যে ফরওয়ার্ড এজ, ব্যাক এজ, ক্রস এজ, এগুলোর সংজ্ঞা কি বা এটার
কন্ডিশনস কি কি সেটা আমরা অলরেডি কভার করে ফেলছি। তো এটা নিয়ে আমি আর ডিসকাশন করতেছি না। তো আমরা চলে যাচ্ছি আমাদের যে আহ, আচ্ছা, এইখানে একটা সুন্দর একটা থিওরেম আছে, প্যারেনথেসিস থিওরেম। তো প্যারেনথেসিস থিওরেমে এখানে আসলে কি করা হয় সেটা আমি জাস্ট আপনাদের হিন্ট দিই। এখানে হচ্ছে যে কোন নোটটা আগে ডিসকভার্ড হয় এবং কোন নোটটা পরে ফিনিশড হয়, বা ডিসকভার টাইম থেকে ফিনিশিং টাইম পর্যন্ত একটা কি বলে টাইম স্কেল রাখা হয় আর কি। আমাদের টোটাল যে এখানে দেখেন, টোটাল ডিসকভারি টাইম হচ্ছে 1 থেকে শুরু হচ্ছে, এবং হয়তো বা টোটাল ফিনিশিং টাইম হচ্ছে 16। তো আমাদের টাইম স্কেল হবে 1 থেকে 16। ঠিক আছে? তো এখন এই 1 থেকে 16-এর মধ্যে কে কে অ্যাক্টিভ ছিল? তো যেমন সোর্স নোড যেটা এস, সেটা হচ্ছে 1 থেকে, মানে এই এস নোডটা দেখতে পাচ্ছি যে তার ডিসকভার টাইম 1, ফিনিশিং টাইম 10। তার মানে সে অ্যাক্টিভ ছিল 1 থেকে 10 পর্যন্ত টাইম লিমিটে। বুঝতে পারছি? তো যার কারণে এই বার গ্রাফ যেটা দেখতে পাচ্ছি, এই 1 থেকে 10 পর্যন্ত আমাদের এই টাইম ইন্ডেক্স পর্যন্ত এর লনজিভিটি বা অ্যাক্টিভ সেটা সে দেখাচ্ছে। তো একইভাবে প্রত্যেকটা নোড কত সেকেন্ড থেকে কত সেকেন্ড অ্যাক্টিভ ছিল সেটাকে আমরা এইভাবে দেখাইতে পারি। তো এটাকে আমরা প্যারেনথেসিস হিসেবে হিসেবে দেখাতে পারি। যেমন কোথায় এস স্টার্ট হচ্ছে সেখানে এস স্টার্টিং পয়েন্ট থাকবে, কোথায় এস এন্ড হচ্ছে সেখানে এস আবার এন্ডিং পয়েন্ট হিসেবে থাকবে, বাকিগুলো হচ্ছে প্যারেনথেসিসের ভিতরে এভাবে থাকবে। এটা হচ্ছে প্যারেনথেসিস থিওরেমের মানে রিপ্রেজেন্ট করার একটা ওয়ে, একটা আলাদা একটা রিপ্রেজেন্টেশন, এভাবে দেখানো যায়। আবার এটাকে গ্রাফিক্যালি, এই যে ফিগারটা দেখতে পাচ্ছেন, এই ফিগারের মতো করেও দেখানো সম্ভব টাইম স্কেলের মাধ্যমে। সো এটা ইন্টারেস্টিং, আপনার নিজেরা একটু দেখে নেবেন, এটা আসলে ডিসকাশনে বেশি কিছু নাই। এরপরে আরো অনেক কিছু স্যার প্রপার্টি এই আছে। প্যারেনথেসিস থিওরামটা কি কাজে লাগে? এটা আসলে রিপ্রেজেন্ট করতেছে টাইম থিওরি বোঝাতে, মানে টাইমটা কতটুকু অ্যাক্টিভ সেটা বুঝাইতে। তো এখানে যেমন এস থেকে দেখেন হচ্ছে আমার এস শুরুতে আছে, এখানে শেষে আছে। তো তার মানে এস হচ্ছে আমাদের রুট নোড বোঝাচ্ছিল। তো এইটা আসলে বোঝায়, খুব সহজে বোঝা যায় যে কোনটা কতক্ষণ পর্যন্ত রুট নোড হিসেবে কাজ করতেছে বা সোর্স নোড হিসেবে কতক্ষণ পর্যন্ত কাজ করতেছে। ঠিক আছে? আলটিমেটলি যেমন এই যে এখানে এক্স এর পরে এক্স চলে আসছে, তার মানে কি এক্স, এখানে এক্স থেকে আসলে আমরা সহজে বুঝতে পারতেছি এখান থেকে আর কোনো যাওয়ার জায়গা ছিল না। জি স্যার। ঠিক আছে? তো তার মানে কি এই এক্স থেকে এক্স শেষ হয়ে গেলে ওয়াই থেকে ওয়াই তে যাবে, মানে ওয়াই রিটার্ন করবে। তো তখন তারপরে ওয়াই ফিনিশড হবে। তো এরপর কি আবার যে এই নেক্সট প্যারেন্থেসিস আছে জেড। এখন জেড এর মাঝখানে দেখেন দুইটা প্যারেন্থেসিস কমপ্লিট করতে হচ্ছে। তো আমরা সহজে বুঝতে পারতেছি যে মানে জেড এর জন্য হচ্ছে এইখানে একটা প্যারেন্থেসিস আছে, আবার এইখানে একটা প্যারেন্থেসিস আছে। তার মানে কি জেড এর চাইল্ড হচ্ছে দুইটা, তাই তো? এখানে দেখেন জেড এর চাইল্ড হচ্ছে দুইটা, ওয়াই এবং ডাব্লিউ। আমরা ফিগারে দেখতে পাচ্ছি জেড এর জেড কোথায়, যে এখানে জেড এর চাইল্ড হচ্ছে দুইটা, ওই যে ওয়াই এর দিকে একটা এস ছিল, ডাব্লিউ দিকে একটা এস ছিল। আসলে কাজটা হচ্ছে এইটাই, যে এটা খুব মানে এটা একটা রিপ্রেজেন্টেশন। এই রিপ্রেজেন্টেশন উদ্দেশ্য ছিল যে বোঝা যায় কিনা যে চাইল্ড কিভাবে কাজ করতেছে বা কে কার সাথে কানেক্টেড, জাস্ট এটা বোঝার জন্য এটা এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। জি স্যার। আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে টপিক ছিল সেইটার দিকে। আচ্ছা, ড্যাগ কাকে বলে? ড্যাগ মানে হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। তার মানে কি? এখানে কোনো সাইকেল থাকবে না, কিন্তু ডিরেক্টেড গ্রাফ। রাইট। তো সাইকেল থাকতেছে না কিন্তু ডিরেক্টেড গ্রাফ, অর্থাৎ যে ডিরেক্টেড গ্রাফে কোনো সাইকেল নাই তাকে আমরা বলবো ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। তো একটা জিনিস হচ্ছে কি, আমাদের নামের উপরে কিন্তু অনেক ইমফাসাইজ দিতে হবে। আমরা নামের মধ্যে কিন্তু অনেক হিন্ট লুকানো থাকে যে আসলে এটা কি করবে। তো আমরা চিন্তা ভাবনা করবো অনেক কিছু, অনেক সূক্ষ্মভাবে, কারণ নামগুলাও এইভাবে আসলে ডিজাইন করা হয়। আচ্ছা, তো ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফে সাইকেল থাকবে না, ভালো কথা। আমাদের এখানে দুইটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে পার্শিয়াল অর্ডার আর একটা হচ্ছে টোটাল অর্ডার। পার্শিয়াল অর্ডার কি জিনিস? এখানে অর্ডার বলতে যে আসলে যেটা বুঝেছি সিকোয়েন্স, মানে কে কার পরে আসতেছে বা আগে আসতেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ধরেন এ থেকে
এ হচ্ছে বি এর আগে করতে হবে, বা এ হচ্ছে বি এর আগে, এবং বি হচ্ছে সি এর আগে। এখানে গ্রেটার দেন বলতে কিন্তু আসলে আগে মানে বড় সেটা বোঝাচ্ছে না। এখানে যেটা বলতেছে এই জায়গাতে গ্রেটার দেন বলতে বোঝাচ্ছে যে আমাদের এটা আগে করতে হবে বা এটা আগে কমপ্লিট হবে। এ এর কাজ বি এর আগে করতে হবে, বি এর কাজ সি এর আগে করতে হবে। তার মানে কি এ এর কাজ আমরা সহজে বলতে পারি না যে সি এর আগে করতে হবে? জি স্যার। ডেফিনেটলি বলতে পারি। এটা ডিসক্রিট ম্যাথে একটা প্রপার্টিস ছিল, মনে আছে? ডিসক্রিট ম্যাথে ছিল এ যদি বি এর চেয়ে বড় হয়, আবার বি যদি সি এর চেয়ে বড় হয়, তাহলে এ অবশ্যই সি এর চাইতে বড়। এই রুলটার নাম ছিল ট্রানজিটিভিটি রুল। আমি জানি না মনে আছে কিনা আপনাদের। তো স্যার এরকম একটা রুল ছিল। rules মনে নাই স্যার, ভিতরে ইয়াটা মনে আছে যে হ্যাঁ, এটা থেকে যেটা বড় হয় তাহলে ফর্মুলা অবশ্যই। এটা মনে আছে, কিন্তু এটা যে ট্রানজিটিভ রুল এটা তো মনে ছিল না। স্যার এটা হচ্ছে স্যার ওই পিতা পুত্রের বয়সের মতো। হ্যাঁ, কাইন্ড অফ। তো যেটা যেভাবে বুঝেন না কেন, এটা হচ্ছে ট্রানজিটিভিটি রুল। তো এইভাবে আমরা পার্শিয়াল অর্ডারটা এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। আচ্ছা, টোটাল অর্ডার কি জিনিস? তো আমাদের টোটাল অর্ডারটা হচ্ছে যে আমাদের একদম ফুল লিস্ট অফ সিকোয়েন্স থাকবে যে কে কার পরে না আগে না কি করতে হবে, সেটা হচ্ছে টোটাল অর্ডার। সো আমাদের আসলে পার্শিয়াল অর্ডার যদি আমরা খুঁজে পাই, তাহলে আমরা সেই পার্শিয়াল অর্ডারকে ব্যবহার করে টোটাল অর্ডারটাও খুঁজে পাবো। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ে। সো এখানে আমরা ওইদিকে আর যাচ্ছি না, আমরা সরাসরি টপোলজিক্যাল সর্টে চলে যাই। স্যার তো আমাদের পরের ক্লাসে সিটি আছে, আজকে একটু আগে আগে ছেড়ে দিন। হ্যাঁ, ছেড়ে দিব। আমরা টপোলজিক্যাল অর্ডারে জাস্ট খুবই ছোট কনসেপ্ট, আমি জাস্ট একটু দ্রুতই বলতেছি। তো টপোলজিক্যাল অর্ডারে আসলে যেটা করা হয় সেটা হচ্ছে পার্শিয়াল অর্ডারকে খুঁজে বের করা হয়। ঠিক আছে, টপোলজিক্যাল সর্ট আসলে টপোলজিক্যাল মানে যেটা হচ্ছে কোন কাজটা আগে করতে হবে সেই জিনিসটা খুঁজে বের করা। তো আমাদের এখানে পার্শিয়াল অর্ডারিংটা করতে হবে আগে, যে কে কার আগে না কে কার পরে, এইভাবে আমাদের খুঁজে বের করে নিতে হবে। সো আমরা কিভাবে করতেছি সেটা আমরা একটু দেখি। আমরা সরাসরি আমাদের এক্সাম্পলে চলে যাই। আমাদের এখানে অনেক কথাবার্তা আছে, আমরা এখানে এক্সাম্পলে চলে আসি। তো এই এক্সাম্পলটা কোরম্যানের বইতে লেখা ছিল, সেটা আসলে আমাদের স্লাইডে এখানে আসছে। মনে করেন আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন, তো আপনাকে অবশ্যই কিছু না কিছু পরিধান করে যাইতে হবে। সো কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা পরে করতে হবে সেটা আপনাকে বাছাই করতে হবে। ঠিক আছে, তা আমাদের তার মানে হচ্ছে কোনো কাজ করার পরে আমাকে নেক্সট কাজ করতে হবে, কোনো কাজ করার পরে পরে আমাকে নেক্সট কাজ করতে হবে। সো এরকম একটা পার্শিয়াল অর্ডারিং থাকে। যেমন আমাদের নর্মাল মানুষের ক্ষেত্রে কি হয়, আমাদের দুইটা পার্শিয়াল অর্ডার আছে। একটা হচ্ছে আমরা কি বলে আমাদের কোমর থেকে নিচের দিকে একটা অর্ডারে আমরা মানে কাপড় চোপড় পরিধান করি, আর কোমর থেকে উপরের দিকে অর্থাৎ উপর থেকে আর একটা অর্ডারে কাপড় চোপড় পরিধান করি। তো সেই ক্ষেত্রে এইটা একটা পার্শিয়াল অর্ডার, যেটা কিনা কোমর থেকে নিচ পর্যন্তের কথা বোঝাচ্ছে। আর এটা হচ্ছে আরেকটা পার্শিয়াল অর্ডার, যেটা কিনা হচ্ছে আমাদের কি বলে কোমরের উপরের অংশের কথা বোঝাচ্ছে। এটা হচ্ছে আলাদা একটা পার্শিয়াল অর্ডার, যেটা কিনা শুধুমাত্র পায়ের কথা বোঝাচ্ছে। আর এটা হচ্ছে আলাদা আর একটা পার্শিয়াল অর্ডার, যেটা কিনা আমাদের শুধুমাত্র হাতের কথা বোঝাচ্ছে। আমি কি বলতেছি আপনার বুঝতে পারছেন? জি স্যার। রাইট। সো তার মানে আমাদের এই পার্শিয়াল অর্ডার গুলা থেকে আমাদের টোটাল অর্ডার বের করতে হবে, যে আমাদের কোন সিকোয়েন্সে জামা কাপড় পরতে হবে যার ফলে আমরা রেডি হইতে পারবো। মানে কোন সিকোয়েন্সে বলতে আপনি তো আর কি বলে প্যান্ট পরার পরে তো আপনি আর কি বলে আন্ডার শর্টস পরতে পারবেন না, তাহলে তো আপনি সুপারম্যান হয়ে যাবেন। জি স্যার। ঠিক আছে, তো সেই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। তো আমাদের এই পার্শিয়াল অর্ডারটা আসলে যেটা মেইন করতেছে যে কোন কাজটা আগে করতে হবে, মানে পার্শিয়াল অর্ডারের ভিতরে যারা আছে তাদের মিন করতেছে যে এই পার্শিয়াল অর্ডারে এই কাজটা আগে করতে হবে, তারপরে প্যান্টস পরতে হবে, তারপরে বেল্ট পরতে হবে। এই পার্শিয়াল অর্ডারের ভিতরে দেখেন, এই শার্টস এর যে পার্শিয়াল অর্ডার, সেটা বোঝাচ্ছে আগে শার্ট পরতে হবে, তারপরে টাই পরতে হবে, তারপরে জ্যাকেট পরতে হবে। তো আপনি যে আগে জ্যাকেটকে পরেন তারপরে টাই পরে ফেলেন তারপর শার্ট পরলে কি লাভ হলো কিছু? জি না স্যার। ডেফিনেটলি হবে না। সো এইগুলো হচ্ছে পার্শিয়াল অর্ডার। এখন আমাদের মেনটেন করতে হবে এটা আমরা কিভাবে সলভ করব, যে আসলে কোন কাজটা আমাদের আগে করতে হবে। ধরেন আমি অ্যালগোরিদম ডিজাইন করতেছি। ঠিক আছে, মনে করেন আমি একটা কোড মানে রোবট ডিজাইন করতেছি, রোবট এখন নিজে নিজে কাপড় চোপড় পরবে।
তো তাকে কোন অর্ডারে কাজ করতে হবে, এই কাজটা কিন্তু আমাদের মেন্টালি আমাদের ব্রেনেও কিন্তু আসলে হয় যে আমরা কোন অর্ডারে কাজ করব। আমরা বুঝি না যে আমরা আসলে এই কাজটা এইভাবে করি। মানে এটা কিন্তু আমাদের সহজাত প্রবৃত্তি হিসেবে আমরা চিন্তা করি, কিন্তু এটাকে যদি আমি কম্পিউটারকে বুঝাইতাম যে তুমি এইভাবে করতে হবে তোমাকে, তাহলে আমরা কি করতাম? এইটাই হচ্ছে আমাদের টপোলজিক্যাল সর্টিং। স্যার জ্যাকেট কি ইন করে পরে? না, জ্যাকেট ইন করে কেন পড়বে? স্যার, আমি তো স্যার রোবটের মতো চিন্তা করলাম, দেখলাম যে আমার রোবটটা জ্যাকেটটা ইন করে পরে ফেলছে। সেটা কারণ স্যার পড়লে জ্যাকেটটা স্যার আপনি দেখেন স্যার বেল্টে দিচ্ছেন কিন্তু স্যার। না, আপনি তো চিন্তা ভাবনা ভুল করে বলতেছেন। অর্থাৎ দেখেন, বেল্ট আগে পরবে, শার্ট তারপর পরে গেঞ্জি হচ্ছে পরবে, আমি হারাই বেল্ট গেছে। পরবো, শার্ট পরে ইন করলাম, ইন করে বেল্ট পরলাম, বেল্ট পরার পরে আমি জ্যাকেট পরলাম, তার মানে কি বোঝাচ্ছে জ্যাকেট কি আমি স্যার ইন তো করছি? টাইয়ের সাথে আবার রিলেটেড কিভাবে এটা? শার্টের উপরে তুমি টাই পরবা না, তাকে তো শার্ট পরে আরে টাই। বাবা, আপনার আমি তো বললামই যে এটা দুইটা পার্শিয়াল অর্ডার আছে। আপনার উপরের একটা পার্শিয়াল অর্ডার আছে, নিচে আর একটা পার্শিয়াল অর্ডার আছে। আবার দুইটা পার্শিয়াল অর্ডারের মধ্যে ডিপেন্ডেন্সিও থাকতে পারে। ঠিক আছে? তো এইখানে যেমন কোমর থেকে নিচ পর্যন্ত যে এই এই পার্শিয়াল অর্ডার, এটা মনে করেন 1 নাম্বার পার্শিয়াল অর্ডার। আর এই কোমর থেকে উপর পর্যন্ত এটা হচ্ছে 2 নাম্বার পার্শিয়াল অর্ডার। এখন এই দুইটার মধ্যে কোনো না কোনো জায়গাতে আমাদের ইন্টারসেকশন থাকতেই পারে। ঠিক আছে? আর হচ্ছে স্যার আমি এইটা যদি স্যার 3 নাম্বার মানে যেটা, বেল্টের সরাসরি নিচে যে জ্যাকেটটা দিতাম, তাহলে স্যার ভুলটা হয়তো কি? বেল্টের সরাসরি নিচে জ্যাকেট দিতেন, তার মানে এখানে কোনো ইয়া নাই, এটা বোঝাতে যাচ্ছেন? হ্যাঁ। ভুল আসলে সেভাবে না, কিন্তু আসলে ওই যে বললাম যে পার্শিয়াল অর্ডার মেনটেন করতে হবে। পার্শিয়াল অর্ডার কি আপনার যদি, আমি এই জন্য তো ভাগ করলাম যে পার্শিয়াল অর্ডারটা কি বোঝাইতেছি। জ্যাকেট কি কোমরের নিচের অংশের কাজ না উপরের অংশের কাজ? উপরের। আমি বললাম যে এই এই অংশটা হচ্ছে, আমি একটা পার্শিয়াল অর্ডার বললাম। আমি জানি না আপনারা আমার কথা শুনতেছেন কিনা। এই অর্ডারটার কাজ হচ্ছে কোমরের নিচের অংশের কাজ। তো জ্যাকেট কি আমার, যদি আমি এটা এসটা কেটেই দিই, জ্যাকেট কি আমার কোমরের নিচের অংশের কাজ? জি না। তো আমাদের এটা অবশ্যই উপরের অংশের কাজ। তো এই স্যার যেটা অর্ডারটা তো উপরের স্যার অংশের জ্যাকেট। কাজ, না আমি কথাটা কনসেপ্টটা হচ্ছে ওইটাই যে আমার পার্শিয়াল অর্ডারটা কিসের। ঠিক আছে? এইটা এভাবে মেনটেন করতে হবে। আমি দিতে পারি, এটা আমি দিতে পারি, এটা তো কোনো সমস্যা নাই, কিন্তু এটা তো আসলে ওই পার্শিয়াল অর্ডারটা মেনটেন করলো না। আমি তো বলে দিচ্ছি যে এখানে ভাগ করা হচ্ছে এরকম কতগুলো পার্শিয়াল অর্ডারে। পার্শিয়াল অর্ডার বলতে কি, এইটুকু অংশ আপনাকে আলাদাভাবে করলে সমস্যা নাই। যেমন আমি শার্ট প্যান্ট বেল্ট পরে খালি গায়ে হাঁটতেছি, কোনো সমস্যা নাই তো। হইতেই পারে সেটা। আমার কি জ্যাকেট পরা দরকার ছিল? না, কারণ হচ্ছে কোমরের নিচের অংশ যে কাজটা সেটা আমি পার্শিয়াল অর্ডার করতেছি, আর কোমরের উপরের অংশে যে কাজটা সেটা আলাদা আরেকটা পার্শিয়াল অর্ডার। কিন্তু দুইটা পার্শিয়াল অর্ডারের মধ্যে আমাদের এরকম ডিপেন্ডেন্সি থাকতে পারে, বা এটার মধ্যে একটা ইন্টারলিঙ্কড থাকতে পারে। দিতে পারবো না এমন কোনো কথা নাই, দিতেই পারি। কিন্তু সেটা আসলে ফিজিক্যালি কোনো অ্যাকুরেট মিনিং হইলো না। আমি যে চিন্তা ভাবনা থেকে বলতেছিলাম যে এটা কোমরের উপরের অংশের কাজ, তো জ্যাকেট কোমরের উপরের অংশের কাজ, তো এটা আমি যদি কোমরের নিচের অংশের কাজের সাথে করি, জিনিসটা আসলে হয় না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এখন আমাদের এই ডিরেকশন দিয়ে আসলে বোঝাচ্ছে কোন কোন পার্শিয়াল অর্ডার কোন মানে পার্শিয়াল অর্ডারের কাজের কাজটা আগে ক্রাইটেরিয়া করতে গুলো হবে। আলাদা করতেছে। হ্যাঁ, কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে, এটা দিয়ে বোঝানো হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা আসলে কিভাবে এটা সলভ করব। তো এইটা সলভ করার ওয়ে আসলে একটাই, সেটা হচ্ছে যে আমাদের ডিএফএস চালাতে হবে। ঠিক আছে? ডিএফএস চালাতে হবে। ডিএফএস চালায়া আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা নোডের ডিসকভারি টাইম এবং ফিনিশিং টাইম বের করব। এরপর আমরা কি করব, যে নোটটা আগে ফিনিশড হয়ে গেছে সেই নোটটাকে আমরা কিউ এর কোন একটা লিংক লিস্টে সবার আগে রেখে দেব। ঠিক আছে? এরপর আমরা হচ্ছে সেটাকে রিটার্ন করবো। আচ্ছা, আমরা আগে সিমুলেশনটা দেখি। ধরেন এটা হচ্ছে আমাদের গ্রাফ, ডিরেক্টেড গ্রাফ আর কি। তো এখানে স্টার্ট করা হয়েছে, এটা এখানে আপনি যে কোনো জায়গাতে স্টার্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এখানে আপনি যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারেন। তো এখানে জাস্ট প্রথমে দেখেন যে এটা স্টার্ট করতেছে হচ্ছে শার্টস থেকে, আমাদের সিমুলেশনে শার্ট থেকে স্টার্ট করছে। আচ্ছা, করলো, সমস্যা কি? শার্ট থেকে সে হচ্ছে গেল টায়ে। সো টাই ডিসকভার টাইম 2,
টাই থেকে গেল মনে করেন জ্যাকেট ডিসকভার টাইম 3। এরপরে জ্যাকেট থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, তো কি করা হলো, জ্যাকেট ফিনিশড, তাই তো নাকি? জি স্যার। তাহলে জ্যাকেটকে আমরা সবার লাস্টে রেখে দিলাম, কিউ এর সবার লাস্টে, বা কিউ এর একটা মানে লিঙ্ক লিস্টের সবার লাস্টে হয়তো আমরা রাখলাম। না সরি, এখানে কি বলছে, ফন্ট অফ এ লিস্ট, লিঙ্ক লিস্ট। তো এখানে ফন্ট বলতে আসলে এখানে কি একটু ব্যাকওয়ার্ড বোঝাচ্ছে। ফন্ট বলতে বোঝানো হচ্ছে এই শেষের অংশটা, মানে আমার লিস্টটা হচ্ছে ফন্ট, লিস্টের মাথাটা এখানে আছে, এটা হচ্ছে আমাদের ফন্ট। তো আমরা তাহলে লিংক লিস্ট ভিজিট শুরু করব জ্যাকেট দিয়ে। না, আগে স্টেপ বাই স্টেপ যায়, আগে এত কথা বলা যাবে না। তো তারপরে কি করা হচ্ছে, জ্যাকেট আমাদের শেষ হইলো, ভালো কথা। এরপর আমাদের কি করতে হবে, এই জ্যাকেট থেকে আমরা যাচ্ছি টাই ব্যাক করলাম, টাইকে আমরা আবার লিস্টের মধ্যে রেখে দিলাম। এরপর আমরা কোথায় যাচ্ছি, তারপরে আমরা যাব শার্টে। শার্টে যাব, কিন্তু শার্ট কি ফিনিশড হবে নাকি অন্য কোথাও যাবে? শার্ট থেকে বেল্টে যাইতে হবে। আচ্ছা, বেল্টে গেল, তো বেল্টে ডিসকভার টাইম হচ্ছে 6। তারপরে কি হইলো, বেল্ট আমাদের তারপর ফিনিশড। 7। হ্যাঁ, যখনই শেষ হয়ে যাবে, যে নোটটা শেষ হয়ে যাবে সেটাকে আমরা লিস্টে অ্যাড করে দিব। আচ্ছা, অ্যাড করলাম। তারপরে তারপর শার্ট। শার্টে তারপরে দেখ। শার্টে আর শেষ হচ্ছে। কিছু, হ্যাঁ, শার্ট তো তারপরে শেষ। শার্ট শেষ হয়ে গেল, তারপর হচ্ছে শার্টটাকে আমরা রেখে দিলাম মানে লিঙ্ক লিস্টে। এরপরে মনে করেন আমরা হচ্ছে কোথায় যাব, নেক্সট হচ্ছে ওয়াচে গেল। আচ্ছা, ওয়াচে গেল, ভালো কথা, এটা যে কোনো জায়গাতেই যাইতে পারে, কোনো সমস্যা নাই। তো ওয়াচ যেখানে শুরু এখানেই শেষ। স্যার হ্যাঁ, আছে এখানে ওয়াচ এখানে। শেষ হয়ে গেল, তো ওয়াচকে আমরা লিস্টে অ্যাড করে দিলাম। তারপরে 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 গেল হচ্ছে মনে করেন আন্ডার শর্টসে, সেখান থেকে গেল হচ্ছে প্যান্টসে। তাহলে প্যান্টস থেকে যে বেল্টে যাওয়ার কথা ছিল যাবে না, প্যান্টস শুতে থেকে যাবে। যেতে পারবে শুজে। তো শুজে গেল, ভালো কথা। এরপরে শুজ হচ্ছে কি হলো, শেষ হয়ে গেল। এরপরে লাস্টে সে রিটার্ন করলো প্যান্টসে, আবার প্যান্টস শেষ হয়ে গেল। তারপর হচ্ছে আন্ডার শর্টস শেষ হবে। এরপরে হচ্ছে কি বলে, Socks। শক্স শুরু হবে এবং শক্স শেষ হবে। তা এখন আপনি বলেন, আপনি কি লিস্টের এইখান থেকে শুরু করবেন পড়া নাকি এইখান থেকে পড়া শুরু করবেন? Socks থেকে। কিন্তু মাঝখান থেকে শুরু করবো শক্স না, থেকে স্যার শুরু করা হবে। না, মাঝখান থেকে করা যাবে না, আপনাকে হয় এন্ড থেকে শুরু করতে হবে বা ফন্ট থেকে শুরু করতে হবে, যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। লজিক কি বলে এখানে, কোথায় থেকে শুরু করলে কোনো কন্ট্রাডিকশন হবে না? স্যার শক্স থেকে শুরু করে স্যার একদম সবকিছু স্যার ইজি হয়ে যাবে। আর জ্যাকেট থেকে গেলে স্যার সব সুপারম্যান টাইপ হয়ে যাবে। রাইট, কারণ জ্যাকেট পরার পরে আপনি টাই পরতে পারবেন না, তারপরে আপনি বেল্ট পরতে পারবেন না, তারপর শার্ট পরতে পারবেন না, এগুলো হবে না। মানে এটা যদিও আমরা ফ্রন্টে অ্যাড করছি, কিন্তু আসলে রিভার্স ওয়েতে আমাদের যাইতে হবে। আর লিঙ্ক লিস্টকে আমাদের উল্টাই দিতে হবে এখন, ঠিক আছে? এই যে হচ্ছে যে আমরা এই লিস্টটা রিটার্ন করবো, আমরা লিঙ্ক লিস্টটা রিটার্ন করবো, ভার্টেক্সের লিস্টটা রিটার্ন করবো, কিন্তু আমরা ট্রাভার্স করবো হচ্ছে লিঙ্ক লিস্টের শেষ থেকে। কারণ আমরা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ছিল, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট। তো আমরা আসলে ট্রাভার্স করবো লিঙ্ক লিস্টের শেষের অংশ থেকে। অথবা যদি আমরা এটাকে স্ট্যাকের ভিতরে রাখতাম তাহলে কিন্তু খুব ইজি হইতো, জি তাই না? স্যার, পপ করলেই সব চলে আসতো শেষ থেকে। রাইট। সো স্ট্যাকে তো আমরা যেটা সবার আগে রাখছি সেটা সবার নিচে চলে যাবে আস্তে আস্তে। সো লিঙ্ক লিস্ট ইউজ করে যেটা হবে যে আমাদের সবার শেষেরটা নিয়ে কাজ করতে হবে, আর যদি আমরা স্ট্যাক ইউজ করি তাহলে আমরা সবার উপরটা নিয়ে, যেটা রিসেন্ট ছিল সেটা নিয়ে কাজ করলে হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা আস্তে আস্তে এই অর্ডার যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের আসলে কোনো কন্ট্রাডিকশন হয় না। সো এইটা কিভাবে করা হচ্ছে, এটা হচ্ছে যার ফিনিশিং টাইম সবার শেষে তাকে সবার আগে করতে হবে, ঠিক আছে? টপোলজিক্যাল সর্টিং এর এটাই হচ্ছে রিজন, যে একটু মিলাই দেখেন, যার ফিনিশিং টাইম সবার শেষে সেই কাজটা আমাদের সবার আগে করতে হচ্ছে, ঠিক আছে? কারণ এই অর্ডারিংটা আসলে সেইভাবেই করা হয়েছে, মানে এই অ্যারোগুলো কিন্তু সেভাবে দেওয়া হয়েছে যে কোন কাজটা আমাদের আগে করতে হবে। এই পার্শিয়াল অর্ডার যেটা, যেমন আন্ডার শর্টস আগে করতে হবে, তারপর প্যান্টস, তারপর বেল্ট, এই অর্ডারগুলো যদি আমরা আগে ঠিকঠাক মতো মেনটেন করতে পারি, তারপর যখন আমরা টিএফএস চালাবো, তারপরে আমরা ডিসকভারি টাইম, ফিনিশিং টাইম সেভ করে রাখবো, দেন
আমাদের হচ্ছে যেটা সবার আগে ফিনিশড হয়ে যাবে, সরি, যেটা সবার শেষে ফিনিশড হবে সেটাকে সবার আগে কমপ্লিট করতে হবে। এইভাবে হচ্ছে আমাদের এই লিস্টটা যদি আমরা ট্রাভার্স করি তাহলে আমাদের টপোলজিক্যাল সর্টিংটা হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার। সো এইটাই হচ্ছে টপোলজিক্যাল সর্ট, এবং এটা নিয়ে বেশ হাবিজাবি কথা আছে, সেটা আমরা অলরেডি বই চ্যাপ্টারে উল্লেখ করা আছে, আপনারা এটা দেখে নেবেন। আমরা নেক্সট ক্লাসে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস নিয়ে ডিসকাশন করব। স্যার একটু আগে স্যার যে ইয়াটা দেখালেন, এই যে টপোলজিক্যাল শর্ট, স্যার এটা পরীক্ষায় কিভাবে আসবে? কিভাবে গ্রাফ দেওয়া থাকবে, আমাদের শর্ট বের করতে হবে? হ্যাঁ, এই টপোলজিক্যাল সর্ট দিলে ওই যে ওটাই একই কাজ, ওই গ্রাফ দেওয়া থাকবে কোন নোটটা কিভাবে টপোলজিক্যাল অর্ডারটা মেনটেন কিভাবে হচ্ছে, বা আপনাদের দেখাইতে হবে স্টেপ বাই স্টেপ। এরকম সরাসরি আপনি যদি লিস্ট লিখে দেন তাহলে কিন্তু হবে না, স্টেপ বাই স্টেপ আপনার দেখাতে হবে কোনটার পর কোনটা কিভাবে কাজ করতেছে। অ্যাটলিস্ট এই যে আমরা এখানে ডিসকভার টাইম, ফিনিশিং টাইম যেভাবে ক্যালকুলেট করছি সেটা আপনাদেরকে দেখাইতে হবে। ঠিক আছে? জি স্যার, কারণ স্যার এই সাবজেক্ট গুলো আগে পড়ে নেই তো, যদি দেখা যায় হুম পরীক্ষার সময় গুছিয়ে লিখতে না পারি তাহলে স্যার ওরকম মার্ক আসবে না। হুম, সেটা তো অবশ্যই। তো ওইটা হিসাবে আমাদের ক্লাস টেস্টের কথা চলে আসে। আমরা নেক্সট উইকে আপনাদের মঙ্গলবারে কোনো ক্লাস ক্লাস আছে, মানে ক্লাস স্যার টেস্ট আছে? মঙ্গলবারে না না স্যার, স্যার, একটাই, বুধবারে শুধু স্যার। আপনার একটা ক্লাসে আছে স্যার। আচ্ছা, আমাদের তাহলে আমরা একটা ক্লাস টেস্ট নিয়ে ফেলি, কারণ স্যার আমাদের আর 2-1 দিন পরে নিলে হয় না, কারণ স্যার স্যার আমরা তো বৃহস্পতিবার নেন স্যার, বৃহস্পতিবারে স্যার নেন। তো একটা মিনিট দাঁড়াও। স্যার আমরা তো এখনো ঠিকঠাক ভাবে বুঝাই উঠতে পারলাম না স্যার অ্যালগরিদমের কোড গুলো স্যার। হ্যাঁ, ক্লাস টেস্ট নিলে বুঝে উঠবেন, সমস্যা নেই, এই জন্য ক্লাস টেস্টটা ইম্পর্টেন্ট। স্যার পরে তো স্যার রেজাল্ট খারাপ হয়ে যায় স্যার। না, ওটা সমস্যা না, ক্লাস টেস্ট নিলে আপনারা তখন আমি বলে দেবো যে কি কাজ করা লাগবে বা কিভাবে করতে হবে, সেটা তখন এমনি বুঝে যাবেন। তো এখানে তো আপনাদেরকে আলাদা বোঝার তো অপশন নাই। তো ক্লাস টেস্টের মাধ্যমে কোশ্চেন গুলো কি প্যাটার্ন হয় সেটা আপনারা বুঝে যাবেন। তো ক্লাস এখন টেস্টটা রেগুলার ক্লাস টাইমে না দিয়ে স্যার আর কি অফ ডে গুলোতে নিলে কেমন হয় এটা স্যার, সবার একটা না, মতামত জানতে রেগুলার চাই। না ক্লাসে না, নিয়ে নিতে রেগুলার হবে। ক্লাসে স্যার, অফ টাইমে না তো স্যার, রেগুলার আমাদের বৃহস্পতিবারে ক্লাসে নেন থাকো। স্যার। মঙ্গলবার দিতে চান না বৃহস্পতিবার, সেটা বৃহস্পতিবার স্যার। স্যার বৃহস্পতিবারে দেন স্যার। জি স্যার, বৃহস্পতিবার দেন স্যার, আর মঙ্গলবার স্যার এখানে একটু কথা বললেন তাহলেই হবে, যে কোশ্চেনটা এরকম হবে, এরকম আনসার করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার আমরা ক্লাস টেস্ট 1 দিচ্ছি, সবাই সেটা মাথায় রাখি। জি স্যার, আমি জানাই দেবো স্যার আর সবাইকে। হচ্ছে, হ্যাঁ, আর হচ্ছে আমাদের সিলেবাস থাকবে হচ্ছে ডিএফএস পর্যন্ত, টপোলজিক্যাল সর্ট আমরা যাব না, সিলেবাস ডিএফএস পর্যন্ত থাকবে। ঠিক আছে? জি জি স্যার। স্যার। Okay. আচ্ছা, অ্যাটেন্ডেন্স আমি বলছিলাম যে এই উইকে আমি নিচ্ছি না, কল করতেছি না, এটা আমি ডাউনলোড করে নেব লিস্ট। স্যার আর মূল কথাটা হচ্ছে